আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, কিভাবে আবাদ মাধ্যম তৈরি করা হয়। কিসের আবাদ মাধ্যম, কিসের কি, কিছুই তো বুঝলাম না। আবাদ মাধ্যম হচ্ছে আমরা যখন টিস্যু কালচার করতে যাব, বায়োটেকনোলজির বদৌলতে আমরা যেসব কাজগুলো করতে পারি ওখানে ভিতরে একটা হচ্ছে টিস্যু কালচার, যেখানে তুমি একটা উদ্ভিদের ছোট্ট একটা অংশ নিয়ে, ছোট্ট একটু টিস্যু নিয়ে পুরো একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে পারতেছো। এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার। যেই টিস্যু কালচারটা সম্পন্ন করার জন্য আমাদের আবাদ মাধ্যম লাগে। এই যে আবাদ মাধ্যমটা কিভাবে তৈরি করব এটাই জিজ্ঞেস করছে। এখন উদ্ভিদের বৃদ্ধির জন্য তুমি একটা ছোট্ট অংশ নিলা, এই ছোট্ট অংশটা থেকে তুমি একটা উদ্ভিদ বানাইতে চাচ্ছ। এখন এই যে উদ্ভিদ তুমি বানাইতে চাও, এই উদ্ভিদটা তো প্রাকৃতিক পরিবেশে নাই যে সে হচ্ছে তার পুষ্টি উপাদানগুলো নিজে নিজে গ্রহণ করতে পারবে। তাহলে ওই পুষ্টি উপাদানগুলো তোমার এক্সট্রাভাবে দেওয়া লাগবে, বাইরে থেকে তোমার সাপ্লাই দেওয়া লাগবে। সেক্ষেত্রে ওই ছোট্ট অংশটা পুষ্টি উপাদানগুলো পাবে আর কোষ বিভাজনের মাধ্যমে বড় হইতে পারবে। তাহলে এইখানটায় দেখো, আমরা যখন টিস্যু কালচার প্রসেসটা পড়ছিলাম আগের পর্বটাতে, গাছ থেকে কি নিছিলাম, একটা ছোট্ট অংশ নির্বাচন করে নিছিলাম, যে ছোট্ট অংশটা কি হবে, তোমার বিভাজিত হবে, এটা তুমি জানো। এখন বিভাজনক্ষম এরকম একটা টিস্যু নিয়ে এই যে এই বাটিটার ভিতর যে আমি বসাইলাম, এইখানে ভিতরে আমি কি কি দিছি, এই যে আবাদ মাধ্যম তৈরি করছি, এটা হচ্ছে আমার আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যমটাতে আমি উদ্ভিদের বৃদ্ধির জন্য যেই হরমোনগুলা প্রয়োজন, ফাইটো হরমোনগুলা দিছি, কিছু খনিজ উপাদান দিছি, তারপরে হচ্ছে তোমার সুক্রোজ দিছি, তারপর জমাট বাঁধার জন্য এগার এগার দিছি, সুন্দর একটা টেম্পারেচারে রাখছি। তারপরে যা এই যে ছোট্ট অংশটা ও বিভাজন শুরু করছে, দেখো ক্যালাস তৈরি করছে, তারপর অনেকগুলা কোষ দিয়ে তারপর অনুচারা তৈরি হয়েছে। এরকম করে কাজটা আমি শেষ করছি। এইখানে যে আবাদ মাধ্যমটা তৈরি করলাম এটাই জিজ্ঞেস করছে যে কিভাবে তৈরি করলাম। উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টিগুলা দিলাম। অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি হচ্ছে আমাদের 16টা। অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি হচ্ছে 16টি, যার ভিতরে 9টা হচ্ছে ম্যাক্রো, 7টা হচ্ছে মাইক্রো, যেটা আমরা ওই যে পঞ্চম অধ্যায়ে পড়ছি, ওইটা পঞ্চম অধ্যায়ের কথাবার্তা। এই যে ভিটামিন দিলাম উদ্ভিদের বৃদ্ধির জন্য, ফাইটো হরমোন দিলাম। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, ফাইট মানে তোমরা মারামারিও মনে করতে পারো, কিন্তু বায়োলজিক্যাল টার্মে যেখানে ফাইট শুনবা ওখানে বুঝবা উদ্ভিদ বুঝাইছে। আর হরমোন তার মানে উদ্ভিদের হরমোন। সুক্রোজ দিলাম এবং প্রায় কঠিন মাধ্যম তৈরি করার জন্য বা জমাট বাঁধানোর জন্য এখানে দিলাম হচ্ছে এগার এগার। এগার যদি দাও সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে জমাট বেঁধে যাবে। এগার তোমরা বাস্তবেও দেখে থাকবা, ওই যে মায়েরা যদি বাসায় জেলি বানাইতে যায় তখন দেখবা এগার দেয়, এগার দিলে জমাট বেঁধে যায়। তাহলে এগুলো সব সঠিক মাত্রায় মিশিয়ে আমি কি তৈরি করলাম, আবাদ মাধ্যমটা তৈরি করলাম। এখন আমাকে এটাই জিজ্ঞেস করছে কিভাবে আবাদ মাধ্যম তৈরি করছো। এভাবে তৈরি করছি। আবাদ মাধ্যমে উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। তো একটা ছোট্ট চারাও তো না, ছোট্ট একটা টিস্যু বা কোষ, ওই কোষটার বৃদ্ধি হওয়ার জন্য যা যা দরকার সব কিছু তুমি সাপ্লাই দিচ্ছ। এখন এটা তো আর প্রকৃতি না যে সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে রাখছে, ওরা শুধু নিয়ে নিবে। এখন আমরা কি করতেছি, ওই প্রাকৃতিক একটা জিনিস গাছ তৈরি করতে চাচ্ছি। দেখো একটা জীবন তুমি তৈরি করতে চাচ্ছ, যেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ তো করতে পারে না। এখন এরকম সৃষ্টিকর্তার মতো তো না যে অনেক দয়ালু, চারপাশে সব কিছু দিয়ে রাখছে, সে অ্যাবজর্ব করে নিয়ে করে ফেলবে। এইখানে আমাদের অনেক খরচ করা লাগে এই প্রসেসগুলো সম্পন্ন করার সময়। সব কিছু তোমার কিনে আনা লাগতেছে, সব কিছু দিয়ে তুমি একটা উদ্ভিদ তৈরি করতে চাচ্ছ। তাহলে এই যে প্রসেসগুলো, এগুলো আমরা অবশ্যই মানব কল্যাণে ব্যবহার করব। আর এগুলো হচ্ছে অনেক সময় কম লাগে কিন্তু ব্যয়বহুল। এখন এই যে জিনিসপাতিগুলো সব আমি সরবরাহ করলাম, এই মাধ্যম তৈরি করার পরে এটাকে জীবাণুমুক্ত করা হয়। কারণ একটু জীবাণু যদি ভুলে প্রবেশ করে ফেলে তোমার পুরা প্রসেসটা ভুল হয়ে যাবে। তাহলে কত কষ্ট করে আমরা কি করতেছি, একটা ছোট্ট কোষ থেকে পুরা একটা উদ্ভিদ তৈরি করতেছি। ওই উদ্ভিদ তৈরি করার জন্য যে মাধ্যমটা আমি তৈরি করলাম ওইটাই হচ্ছে আমাদের আবাদ মাধ্যম। কিভাবে তৈরি করলাম, এই যে জিনিসপাতিগুলো দিলাম। এবার চলো পরের প্রশ্নটায় যাই। 2 নম্বর প্রশ্নটাতে কি বলছে দেখো তো, যে টিস্যু কালচার বলতে কি বুঝো। এখন টিস্যু কালচার হচ্ছে এই প্রক্রিয়াটাই, একটু আগে যে প্রক্রিয়াটায় আবাদ মাধ্যম তৈরি করছি ওইটাই হচ্ছে টিস্যু কালচার। এখন কি বলছে দেখো তো, একটি টিস্যু
ছোট্ট একটা অংশ, একটা কোষও তুমি নিতে পারো, ওই টিস্যুটাকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক একটা মিডিয়ামের ভিতর দিবা। এখন জীবাণুমুক্ত কেন? কারণ জীবাণু যদি থাকে, ওই ছোট্ট যে অংশটা তুমি নিছো ও কিন্তু অনেক নাজুক, ও যদি জীবাণুর অ্যাটাকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওর পরবর্তী প্রসেসগুলো তুমি বা পরবর্তী ধাপগুলো সুন্দর করে করতে পারবা না। তাহলে জীবাণুমুক্ত একটা মিডিয়াম নিতে হবে। আর পুষ্টিবর্ধক কি জন্য? কারণ ওই ছোট্ট যে টিস্যুটা ও তো এখন পুষ্টি নিতে পারতেছে না, আবার তুমি তো ওকে প্রকৃতিতেও রাখো নাই যে ও প্রকৃতি থেকে পুষ্টিগুলা নিবে, ওর পুষ্টির সাপ্লাই তোমাকে দেওয়া লাগবে। তাহলে ওর বড় হওয়ার জন্য যে যে পুষ্টিগুলো লাগবে সবগুলো পুষ্টি দিয়ে জীবাণুমুক্ত করে তোমার একটা মিডিয়াম তৈরি করা লাগবে। এই মিডিয়ামের ভিতর যখন তুমি টিস্যুটাকে রাখতেছো তখন ওই টিস্যুটা দেখবা বিভাজিত হয়ে হয়ে চারা তৈরি হবে, মূল গজাবে, তখন যা তুমি ওইটাকে মাঠ পর্যায়ে স্থাপন করতে পারবা। কি বলছে দেখো তো, উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকে। টটিপটেন্ট কি? টটিপটেন্সি মানে হচ্ছে এরকম একটা ক্ষমতা, রিজেনারেট করার ক্ষমতা। মানে ওই যে ছোট্ট এই অংশটা ও বিভাজিত হয়ে হয়ে একটা পুরা একটা উদ্ভিদ তৈরি করতে পারবে না, এই যে ও রিজেনারেট করার একটা ক্ষমতা আছে, এটাই হচ্ছে টটিপটেন্সি বলি আমরা। তাহলে এই যে কোষগুলো আছে ওই কোষগুলো তোমাকে সিলেক্ট করা লাগবে, ওখান থেকে বিভাজন অক্ষম কোষ নেওয়া লাগবে, যে এটা বিভাজিত হবে তুমি শিওর। যে ছোট্ট একটা কচি পাতা যদি তুমি নাও, মাত্র হয়েছে একটা পত্রমুকুল ধরো, এই যে ছোট্ট এই কচি পাতাটা তুমি শিওর যে এই পাতাটা বিভাজিত হবে, ওর ভিতরে এই যে টটিপটেন্ট ক্ষমতাটা আছে, এরকম জায়গাটা চুজ করে নিবা। নেওয়ার পরে এই জায়গা থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। এটাই হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। এই টটিপটেন্ট ক্ষমতাটাকে ব্যবহার করে আমি আরেকটা উদ্ভিদ তৈরি করব। এটি উদ্ভিদ বিজ্ঞানের একটা নতুন শাখা। উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গ কি কি নেওয়া যায় দেখো, পরাগরেণু নিতে পারো। পরাগরেণু হচ্ছে জীবাণুমুক্ত থাকে। কি জন্য? আমরা জানি পরাগরেণু পরাগথলির ভিতরে এরকম সুরক্ষিত অবস্থায় থাকে, মানে পরাগথলির ভিতরে পরাগরেণু উৎপন্ন হয়। তখন এই যে রেণুটা ও হচ্ছে থলির ভিতরে আছে, তাহলে কি ওর ধুলাবালি রোগ জীবাণু কি ওর ভিতরে আছে? নাই। তাহলে এরকম জীবাণুমুক্ত একটা অংশ তুমি নিতে পারছো। তারপরে শীর্ষ বা পার্শ্ব মুকুল, মুকুল মানে হচ্ছে ছোট্ট অংশ, তাহলে তুমি জানো এই ছোট্ট অংশটা বিভাজিত হবে, তাহলে তুমি ওকে নাও। তারপরে পর্ব, মূলাংশ, মূলের একটু ছোট্ট অংশ, এই জিনিসগুলো যদি তুমি নাও এগুলো হচ্ছে জীবাণুমুক্ত হয় আর হচ্ছে তোমার বিভাজন হইতে পারে, টটিপটেন্ট ক্ষমতা থাকে। এগুলা নিয়ে তুমি পুষ্টিবর্ধক মিডিয়ামের ভিতর দিলাই, যে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করলা। এখন এই যে মিডিয়ামগুলোতে পুষ্টিবর্ধকের জন্য প্রয়োজনীয় সকল উপাদান তোমার সরবরাহ করা লাগবে, ওইখান থেকে আমরা পুরো একটা উদ্ভিদ পাবো। এই প্রসেসটাই হচ্ছে টিস্যু কালচার। এখন এটা তো ছোট প্রশ্নে আসলে আমরা এতটুকু লিখব, বড় প্রশ্নে আসলে তোমাকে অবশ্যই এখানের এই চিত্রটা দেওয়া লাগবে। কি করলাম দেখো তো, একটা বড় উদ্ভিদ থেকে ছোট্ট একটা অংশ যে চুজ করে নিলাম, এরপরে ওইটাকে আমি আবাদ মাধ্যমে দিলাম, আবাদ মাধ্যমের ভিতর আমি প্রয়োজনীয় সব পুষ্টিগুলো সাপ্লাই করছি, তারপর হচ্ছে তোমার জীবাণুমুক্ত করছি। এরপরে এই টিস্যুটা বা এই কোষটা বিভাজিত হয়ে ক্যালাস তৈরি করছে। ক্যালাস মানে হচ্ছে টিস্যু মণ্ড, অনেকগুলো টিস্যু একসাথে দলা হয়ে আছে, মনে করো একটা মণ্ড পাকায় আছে, টিস্যু মণ্ড, এটাই হচ্ছে ক্যালাস। এই যে টিস্যু মণ্ডটাকে অনুচারা তৈরি করার জন্য আমি আরেকটা মিডিয়ামের ভিতর দিলাম, যেখানে দেখো এই যে ছোট্ট একটা চারার মতো তৈরি হয়েছে, কিন্তু এই চারাটার এখন মূল নাই। মূল গজানোর জন্য আমি মূল উৎপাদক মাধ্যমে দিব, যেখানে দেখো ওর শিকড়টা তৈরি হয়েছে। শিকড় তৈরি না হলে তো সে হচ্ছে মাটির নিচে থেকে নিজে নিজে পুষ্টি নিতে পারবে না। এখন এই গাছটা একটু বড় হয়ে গেছে, এখন ওকে আমি মাঠ পর্যায়ে স্থাপন করে দিলাম, মাটিতে দিলাম, ওর শিকড়ও আছে, ও নিজে নিজে খাদ্যগুলা মাটির নিচ থেকে অত্যাবশ্যকীয় উপাদানগুলো নিতে পারবে। এরকম চিত্র আঁকায় দিলে অবশ্যই নিচে চিত্রের নাম দিতে হবে। তাহলে এটা হলো আমাদের টিস্যু কালচার। এভাবে করে বড় প্রশ্ন আসলে তখন বর্ণনা করা লাগবে। তাহলে আমরা টিস্যু কালচার পুরাটা বুঝলাম। এরপরে এক্সপ্ল্যান্ট কি? এক্সপ্ল্যান্ট হচ্ছে তুমি যে অংশটা চুজ করে নিলা, রোগমুক্ত, জীবাণুমুক্ত, বিভাজনক্ষম যে অংশটা তুমি চুজ করে নিলা, ওইটাই হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্ট। দেখো টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিলাম, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটুকু পৃথক করে আমরা নিয়ে আসলাম কাজ করার জন্য ল্যাবে, যেটা দিয়ে আমরা কাজ শুরু করব, ওইটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। ছোট্ট একটু অংশ, যেটা অবশ্যই কীরকম হইতে হবে? রোগমুক্ত হইতে হবে। এই যে উন্নত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান, রোগমুক্ত এক্সপ্ল্যান্ট নির্বাচন করা লাগবে। আর অবশ্যই দেখতে হবে যে সেটা বিভাজন হইতে হবে। পরাগরেণু নিতে পারো, শীর্ষ বা পার্শ্বমুকুল নিতে পারো, পর্ব, মূলাংশ, এগুলো এক্সপ্ল্যান্ট হিসেবে তুমি গ্রহণ করতে পারো। এক্সপ্ল্যান্টকে জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে ব্যবহার করা হয়।
জীবাণুমুক্ত অংশ তুমি নিলা, তবুও যদি বাই চান্স কোনো জীবাণু থেকে যায় সেক্ষেত্রে আমরা ওটাকে কি করব, আবার জীবাণুমুক্ত মিডিয়ামের ভিতর দিব, এরপরে যা হচ্ছে আবাদ মাধ্যমে দিব। তাহলে এইখানটায় দেখো যে অংশটা আমি চুজ করে নিছিলাম, এই যে অংশটা আমি চুজ করে নিছিলাম এটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট, যেটা থেকে আমি আমার ল্যাবে যেয়ে কাজ শুরু করব, এই অংশটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওই যে বায়োটেকনোলজিরই হচ্ছে একটা ধাপ। বায়োটেকনোলজি যেটার বদৌলতে আমরা হচ্ছে টিস্যু কালচার করতে পারতেছি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংও করতে পারতেছি। কি হয়, একজনের জিন নিয়ে আরেকজনের ভিতর দিয়ে দেওয়া যায়। কীরকম না ব্যাপারটা? তোমার কাছে তুমি হচ্ছে ভেড়া পালো, এখন দুই ধরনের ভেড়া আছে। এই পাশে যে ভেড়াগুলা ওদের হচ্ছে অনেক ঘন উন্নত পশম, আর এই পাশে যে ভেড়াগুলা ওদের পশম এতটা ঘন হয় না, পশমের কোয়ালিটিও ভালো না। এখন তুমি পশম দিয়ে পশমগুলো বিক্রি করতেছো, ওই পশম দিয়ে তো উল তৈরি করা যায়, উলের মাফলার কার্ডিগান তৈরি করা যায়, ওই যে এরকম এরকম করে দুইটা কুশি কাটা বলে না, এরকম করে তৈরি করে যে। তাহলে ওই যে উলগুলা ওগুলো তোমার এই ভেড়ার কাছ থেকে অনেক ভালো পাচ্ছ, কিন্তু ওদের নাই। এখন তুমি ভাবতেছো যে ওদেরও যদি এরকম উন্নত পশম হইতো তাহলে তো আমি আরেকটু লাভবান হইতে পারতাম। তাহলে এখন তুমি কি করলা, ওদের কাছ থেকে জিনটা নিয়ে নিলা, এই যে উন্নত ভেড়াগুলোর কাছ থেকে জিনটা নিলা, যেই জিনের ভিতর যেই জিনের কারণে ওরা এরকম সুন্দর সুন্দর পশমের হয়। তাহলে তুমি ওই জিনটা নিয়ে অনুন্নত বৈশিষ্ট্য ওই ভেড়াগুলাতে দিয়ে দিলা। এখন ওই ভেড়াগুলারও কিছুদিন পরে দেখবা যে ঘন পশম হচ্ছে বা এরকম লোমগুলা ভালো কোয়ালিটির হচ্ছে। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তোমার এরকম সুবিধাগুলো হচ্ছে, একজনের জিনোম তুমি আরেকজনের ভিতর দিয়ে দিতে পারতেছো। আবার ধরো তোমার কাছে দুইটা আম গাছ আছে, মানে আমের বাগান আছে, এই গাছটার আম অনেক মিষ্টি হয়, কিন্তু আমগুলা দেখতে অনেক ছোট। আবার এই পাশের আম গাছটার ওর আমগুলো অনেক বড়, কিন্তু খাইতে মজা লাগে না, টক। তাহলে তুমি ভাবতেছো যে যদি এই বড় আমগুলা মিষ্টি হইতো তাহলে কত ভালো হইতো, তাই না? দুইটাই উন্নত বৈশিষ্ট্য যদি একসাথে হইতো, তাহলে তুমি ওই আম গাছটার যেই জিনটার কারণে ওই আমগুলা মিষ্টি হচ্ছে, ওই জিনটা নিয়ে ওই টক আমটার ভিতর দিয়ে দাও, সেক্ষেত্রে দেখবা যে বড় আমগুলাও এরপর থেকে মিষ্টি হচ্ছে। তাহলে কত মজার না ব্যাপারটা, মানে কত সুবিধার। তাহলে এইভাবে যে জিনোম ট্রান্সফার করতে পারতেছো, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটা উন্নত জিন বা কাঙ্ক্ষিত জিন তুমি অন্য একটা জীবের ভিতর দিয়ে দিতে পারতেছো। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, এই জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। একটা জীব থেকে তোমার কোনো একটা জিন লাগবে, ওই জিনটা নিয়ে উন্নত বৈশিষ্ট্যটা নিয়ে অন্য একটা জীবের ভিতর দিয়ে দিলা, এই প্রক্রিয়াটাই হচ্ছে জিন প্রকৌশল। যেটা আমরা কিভাবে করতে পারতেছি, এই যে মানে টেকনোলজি আর বায়োলজিকে একসাথে ব্যবহার করে করতে পারতেছি। কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানো। দেখো, নতুন বৈশিষ্ট্য যে ওকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে তো ওর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাচ্ছে, ডিএনএ চেঞ্জ দেখা যাচ্ছে। তাহলে এই পরিবর্তনটা আমরা ঘটাইতে পারি জিন প্রকৌশলের মাধ্যমে। এই জিন যে প্রকৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। এখানে যেই নতুন জীবটা তৈরি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ যে জীবটা, ওকে আমরা বলবো হচ্ছে জিএমও বা ট্রান্সজেনিক জীব। জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেটাকে ট্রান্সজেনিক জীবও বলা হয়। এখন এইখানে আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যবহার করি। ব্যাকটেরিয়ার এরকম বৃত্তাকার ডিএনএ থাকে, ওইটার এই অংশটুকু মনে করো কেটে ফালাই দিলাম, ফালাই দিয়ে যে নতুন বৈশিষ্ট্য দিতে চাও ওই বৈশিষ্ট্যটা এখানে দিয়ে দাও। এই বৈশিষ্ট্যটুকু দিয়ে দিলে এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, মানে এই যে নতুন সৃষ্ট ডিএনএটা এরকম হইলো না, এই যে নতুন অংশটুকু, এই যে এই জায়গাটা হচ্ছে তোমার নতুন বৈশিষ্ট্য আছে, ভরাট অংশটুকু, এই নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএটা তুমি যখন দিয়ে দিবা, তখন হচ্ছে ওই জীবটাকে আমরা বলবো হচ্ছে জিএমও বা ট্রান্সজেনিক জীব। তাহলে এই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটার মাধ্যমে আমরা জিন ট্রান্সফার করতে পারতেছি। এরপরে কি বলছে দেখো তো, ট্রান্সজেনিক কি জিনিস, ট্রান্সজেনিক জীব কি জিনিস, বা এই ওয়ার্ডটা কি আর কি, যেই জীবের জিনোমে অন্য কোনো প্রজাতি বা প্রকরণ থেকে নেওয়া এক বা একাধিক জিন নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে ট্রান্সজেনিক জীব। তার মানে এই যে এইখানে যে কথাটা বললাম জিএমও বা ট্রান্সজেনিক, তোমার কোনো একটা বৈশিষ্ট্য নাই, ওই বৈশিষ্ট্যটা আমি অন্য কারো কাছ থেকে নিয়ে তোমার জিনোমের ভিতর প্রবেশ করাই দিলাম, এইটাই হচ্ছে আমাদের ট্রান্সজেনিক। মানে এই কথাটাই হচ্ছে ট্রান্সজেনিক, যে জীবের প্রবেশ করালাম সেটা হচ্ছে ট্রান্সজেনিক জীব। এক্ষেত্রে কৃত্রিমভাবে জীবের জিনগত পরিবর্তন করে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব তৈরি করা হয়। এখন অবশ্যই এখানে উন্নত বৈশিষ্ট্যই আমরা ট্রান্সফার করব। তোমার কাছে যে বৈশিষ্ট্যটা নাই কিন্তু অন্য কারো কাছে এই উন্নত বৈশিষ্ট্যটা আছে, এটা আমি ট্রান্সফার করে এনে তোমার ভিতরে প্রবেশ করাই দিলাম।
তাহলে উন্নত বৈশিষ্ট্য এখানে আমরা ট্রান্সফার করব, কি জন্য করব? মানব কল্যাণের জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে নতুন যে জীবটা হবে তার কি কি হবে দেখো তো, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাইতে পারে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে, পুষ্টিগুণ উন্নত হইতে পারে। যেমন আমরা ধান গাছের ক্ষেত্রে বন্যা মোকাবেলা করতে পারে এরকম বৈশিষ্ট্য সম্পন্ন ধান কিন্তু আবিষ্কার করতে পারছি। তারপরে হচ্ছে তোমার যেই ধানগুলা খাইলে বা চাল, ওই চালগুলা খাইলে তোমার হচ্ছে ভিটামিন এ এর অভাব দূর হবে। ওই ধানের ভিতরে আমি ভিটামিন এ এর জিনটা মানে এ উৎপন্ন করতে পারি, এরকম জিন দিয়ে দিলাম। তাহলে এই দেখো পুষ্টিগুণ, উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ, তারপর উৎপাদন ক্ষমতা বেশি, তোমার হচ্ছে বন্যার ভিতরেও সে ক্ষতি হচ্ছে না ওই গাছগুলার। তাহলে এরকম সুন্দর সুন্দর বৈশিষ্ট্য বা উন্নত বৈশিষ্ট্য এখানে দিয়ে দিতে পারতেছি। যে জীবগুলোর ভিতর দিচ্ছি ওরা হচ্ছে ট্রান্সজেনিক জীব, আর এই যে ট্রান্সফার করতেছি এই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সজেনিক। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি সহজ কিছু কথাবার্তা। তাহলে কি বলবো, আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।